এই উল্টো রথযাত্রা উপলক্ষে আমি ভগবান জগন্নাথ দেবের জন্য পাগড়ি তৈরি করেছি। ভিডিওর শেষে আমি ভগবানের কিছু ক্লিপস অ্যাড করে দেবো যে পাগড়ি পরে ভগবানকে কেমন দেখতে লাগছে, তোমরা অবশ্যই করে আমাকে কমেন্টে জানিও। আর কথা না বাড়িয়ে জাস্ট দেখে নাও পুরো ভিডিওটা যে আমি পাগড়িটা কীভাবে রেডি করেছি, আর তার সাথে সাথে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ টিউটোরিয়ালস আমি তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখো, আমি এরকম একটা ফর্ম শিট নিয়ে নিয়েছি আর এরকম ড্রয়িং বুকের দুটো কভার শিট নিয়ে নিয়েছি। উপরে যে ফ্রন্ট পেজটা থাকে সেটাই আমার কাছে, এগুলোই অ্যাভেলেবেল ছিল। এবার বিগ্রহের মাথার সাইজটা মেজার করে নিয়ে সেই মাপ মতো আমি এই শিটটা মার্ক করে নিচ্ছি। আমার জগন্নাথ দেবের বিগ্রহের মাথার সাইজ ছিল 7 ইঞ্চ মতো, তাই আমি এখানে 7 ইঞ্চ মার্ক করে 7 ইঞ্চের দুটো পেপার কেটে নিচ্ছি। আর চওড়াটা আমি 2 ইঞ্চ মতো রেখেছি। এটা ডাইরেক্ট যদি তোমাদের কাছে বড় পেপার শিট অ্যাভেলেবেল থাকে তোমরা ডাবল করে, মানে 7 ইঞ্চ তার ডবল হচ্ছে 14 ইঞ্চ, তো তোমরা একবারে 14 ইঞ্চ কাটতেই পারো। আমার কাছে যেহেতু বড় পেপার অ্যাভেলেবেল ছিল না, তাই আমি এটাকে আলাদা আলাদা করে কেটে নিয়েছি। পরে আমি এটাকে অ্যাটাচ করে লম্বা করে নেব। এখানে এই যে 3টে পেপার দেখছো, এটা কিন্তু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাজির মাথার সাইজের 3টে পেপার। এই 3টে সাইজের আমি আরও একটা একটা করে কেটেছি। টোটাল আমি 6টা পেপার শিট কেটেছি। ফার্স্টে হোয়াইটটা 2 ইঞ্চ রাখলেও পরে আমার বিগ্রহ অনুযায়ী সাইজটা একটু বেশি বড় হয়ে গেছিল, তাই আমি 2 ইঞ্চ থেকে সেটাকে 1 ইঞ্চ করে নিয়েছি। এবার দেখো, প্রত্যেক কটা যে পেপার শিট আমি কেটেছি তার সাইজ অনুযায়ী আমি ফোম শিটগুলোকেও কেটে নিচ্ছি। আর ফেভিকল দিয়ে পেপার শিটের ওপরেই ফোম শিটটাকে খুব ভালো করে অ্যাটাচ করে দেবো। বেসিক্যালি আমার হাতের কাছে যা কিছু ছিল তাই আমি কাজে লাগিয়েছি। আর এই ফোম শিটটা দেখে বুঝতেই পারছো যে কালার ফালার লেগে আছে। এটা অ্যাকচুয়ালি সফট প্যাস্টেল কালার বক্সের ভেতরে যে ফোম শিটটা থাকে আমি সেটাই নিয়ে নিয়েছি। দেখো, এরকম আমি কালারিং কিছু ওড়না নিয়েছি এই পাগড়িটাকে বানানোর জন্য। পাগড়ির বেস, পাগড়ির যে ফ্রিলস যেগুলো থাকে সেগুলোকে আমি এই ওড়নাটা দিয়েই বানাবো। দেখো, এক্স্যাক্টলি আমি এটার কথাই বলছিলাম। এটা আমি জয়েন্ট করে 14 ইঞ্চ করছি। তো এটাই তোমাদের বলছিলাম, যদি তোমাদের কাছে বড় কোনো পেপার অ্যাভেলেবেল থাকে তো তোমরা ডাইরেক্ট 14 ইঞ্চ কেটে নিয়ে এরকম ডাইরেক্ট ফোম শিটও তাই 14 ইঞ্চ কেটে করতে পারো। এরকম আলাদা আলাদা করে কাটতে লাগবে না। এখানে দেখো, আমার কাপড়টা অনেকটাই পাতলা, তার জন্য কিন্তু আমাকে অনেকগুলো করে ফোল্ড করতে হয়েছে। সেই কারণে বেসটা অনেকটা চওড়া আর মোটা হয়েছে। তো এবার দেখতে থাকো আমি যেভাবে এটা ফোল্ড করছি। ফার্স্টে কাপড়টা কেটে নিয়ে খুব ভালোভাবে টাইট করে এই পেপার শিটটাকে কাপড়ের সাথে ফোল্ড করছি, করে এটাকে স্টিচ করে দেবো। সিম্পল একটা স্টিচ করে দেবো। ঠিক এইভাবেই আমি 6টা পেপার শিটকে কাপড়ের সাথে ফোল্ড করে নিয়েছি। তারপর ফোল্ড করা এই পেপার শিটগুলোকে একসাথে, কাপড় যেহেতু রয়েছে তাই স্টিচ করতে কোনো সমস্যা নেই। আর আমি দেখো দুপাশে এক্সট্রা কিছু কাপড় রেখেওছি যাতে স্টিচ করতে গেলে কোনো সমস্যা না হয়। আর লেন্থ যদি একটু বড় হয় তাতে কোনো সমস্যা নেই, সেটা আমাদের পাগড়ি তৈরির সময় অ্যাডজাস্ট হয়ে যাবে। আমি কাপড়ে ফোল্ড করা দুটো পেপার শিটকে একসাথে স্টিচ করে এটাকে 14 ইঞ্চ করে নেব। এরপর 14 ইঞ্চের থেকে একটু বেশি হলেও কোনো সমস্যা নেই। কাপড়ে ফোল্ড করা পেপার শিট দুটো যখন আমরা একসাথে অ্যাটাচ করব তখন একটু খেয়াল রাখতে হবে যেন আমরা কাগজের ওপর দিয়েই স্টিচটা করি। ফোম আর কাগজের ওপর থেকেই যেন স্টিচটা হয়, তাহলে বেসটা অনেকটা মজবুত হবে। আর যখন পাগড়ি তৈরি করার সময় ফোল্ড করব তখন কিন্তু ফোল্ডিংটা খুব সুন্দর হয়। এবার দেখো, ঠিক আগের প্রসেসে যেভাবে একটা একটা সিঙ্গেল পেপার শিটকে আমরা ফোল্ড করেছিলাম সেইভাবেই 14 ইঞ্চের কাপড়ের ফোল্ড সহ পেপার শিট তৈরি করে নিয়েছি। তাকে আরও মজবুত আর একদম নিট অ্যান্ড ক্লিন করার জন্য কিন্তু ফাইনাল এটাকে কিন্তু আমি কাপড় দিয়ে ভালোভাবে ফোল্ড করছি। আর ফোল্ড করার পর আমি এটাকে আবার স্টিচ করব। একদম নিট অ্যান্ড ক্লিন ফোল্ড করতে হবে, কারণ এটাই বেস থাকবে। আর আমরা যখন পাগড়ির মেন যে ফোল্ডটা করব তখন কিন্তু এটাই কিন্তু ফ্রন্টেও থাকবে, ব্যাকেও থাকবে। তাই একদম নিট অ্যান্ড ক্লিন স্টিচ, নিট অ্যান্ড ক্লিন করে ফোল্ড, আর একদম টাইট করে কিন্তু এটাকে ফোল্ড করতে হবে। মানে তোমরা ট্রাই করবে যতটা নিট অ্যান্ড ক্লিন কাজটা করতে পারার। আর যেহেতু এখানে আমি দুটো পেপার শিটকে জয়েন্ট করে এই 14 ইঞ্চের লম্বা ফোল্ডটাকে বানিয়েছি, তাই জন্য কিন্তু এর বেসটা খুবই মজবুত আর খুব সফট হয়েছে। ভেতরে ফোম শিট দেওয়া রয়েছে, এক্সট্রা কাপড় রয়েছে। দেখো, তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো এটা যে কতটা সফট লাগছে দেখতে। যেরকম এটা দেখতেও লাগছে সেরকম কিন্তু সামনাসামনি এটা ভীষণই সফট হয়েছে। আর এখানে দেখো, নেসক্যাফের একটা মাঝারি সাইজের আমি শিশি নিয়ে নিয়েছি, যেটার সাইজ আমার জগন্নাথ দেবের মাথার সাইজের সাথে ম্যাচ করে গেছিলো। এটারও মাথাটার সাইজ 7 ইঞ্চ, তাই জন্য আমি এটার উপরই পাগড়িটা বানাবো। অ্যাজ ইট ইজ আমার জগন্নাথ দেবের বিগ্রহের মাথার সাইজেই এটা হয়ে যাবে, আর পাগড়িটা আমার বানাতে সুবিধা হবে। ঠিক যেভাবে ভিডিওতে দেখা যাচ্ছে সেভাবে এটাকে ফোল্ড করতে হবে। ক্রস ফোল্ড করলেই তোমরা ঠিক এরকম শেপটা পাবে। আর ওপর সাইডগুলো দেখে নাও, যেই পোর্শনগুলোতে গ্যাপ রয়েছে সেগুলো কিন্তু আমাদের স্টিচ করে ফিল আপ করে নিতে হবে। আর খুব ভালো করে এগুলো আমরা সিকিউর করে নেব। শুধু একটা জিনিস খেয়াল রাখবে যেন স্টিচটা একেবারে ফ্রন্টের দিকে না চলে আসে। মিডিল সাইজ, মানে মোটামুটি আমাদের এই গ্যাপগুলো ফিল আপ হয়ে গেলেই কিন্তু আর স্টিচের প্রয়োজন নেই। শুধু একটু ভালো করে সিকিউর করে গ্যাপগুলো ফিল আপ করে নিলেই চলবে। আর ফ্রন্টের দিকটা স্টিচটা করবে না, ঠিক দেখো যেভাবে আমি ভিডিওতে করছি সেইভাবেই তোমরা ট্রাই করো।
তো দেখো এখানে আমার কিন্তু স্টিচটা কমপ্লিট হয়ে গেছে। এবার তোমরা ভালো করে দেখে নাও, ভেতর দিক থেকে এরকম দেখতে হয়েছে, আর ফ্রন্ট বা ব্যাক সাইড থেকে ঠিক এরকম দেখতে লাগছে। আর তোমরা হয়তো ভাবছো যে বাইরে থেকে স্টিচগুলো বোঝা যাচ্ছে, কোনো অসুবিধা নেই, কারণ যখন আমরা পুরোটা ডেকোরেশন করব তখন কিন্তু এই স্টিচগুলো কিচ্ছু বোঝা যাবে না। তো দেখো এখানে আমি একটা গ্রিন আর একটা অরেঞ্জ কালারের ওড়না নিয়ে নিয়েছি, সেটার একটা ছোট টুকরো কেটে নিয়েছি, আর সেটাকে মুড়িয়ে মুড়িয়ে আমি পাগড়িতে ডিজাইন করা শুরু করব। এরপরে ডেকোরেশন সম্পূর্ণ তোমাদের নিজেদের চয়েসের ওপর, তোমরা কিভাবে ডেকোরেশন করতে চাও। এখানে আর কি বলবো, তোমরা শুধু দেখতে থাকো যে আমি কিভাবে ডেকোরেশন করছি, কি কি কালার অ্যাড করবে, কি বিডস অ্যাড করবে, কি স্টোন অ্যাড করবে, সম্পূর্ণ তোমাদের নিজেদের চয়েস, এখানে বলবার কিচ্ছু নেই। কিন্তু আমি যেভাবে ডেকোরেশন করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। দেখো ডেকোরেশনের সময় কিন্তু বেশিরভাগ জিনিসই আমি স্টিচ করেই ওপরে অ্যাটাচ করেছি, তাহলে জিনিসটা বেশি সিকিওর হয়। আর নর্মাল যেগুলো ছোটো ছোটো জিনিস যেমন স্টোন, পার্লস, এই সমস্ত জিনিসগুলো আমি গ্লু স্টিক দিয়ে অ্যাটাচ করেছি। তো তোমরা চাইলে গ্লু স্টিক দিয়ে অ্যাটাচ করতেই পারো, কিন্তু তাহলে খুলে যাওয়ার চান্সটা থেকেই যায়। আমি সেই জন্য সিকিওর করার জন্য কিন্তু মাঝে মাঝে স্টিচ কিছু কিছু জায়গায় করে নিয়েছি। দেখো এবার কিন্তু এই টাইপের এই জিনিসগুলো আমি উপর থেকে গ্লু স্টিক দিয়ে এগুলো অ্যাটাচ করছি। আর তার সাথে বাইরের ওয়েদারটা দেখো জাস্ট কি সুন্দর, মানে এরকম কাজ করতে করতে ওয়েদার দেখা জাস্ট অসাধারণ অসাধারণ। ওয়েদার দেখে তো মনে হচ্ছে বিশাল জোরে একটা বৃষ্টি হবে। আমি আবার চলে এসেছি নিচে কাজ করতে, আর দেখো বলতে বলতে বৃষ্টি এসে গেছে। চলো আবার কাজে ফেরা যাক। দেখো আমি এখানে কিন্তু বিভিন্ন কালারের বিভিন্ন টাইপের লেস নিয়ে নিয়েছি, আর এইগুলোকে আমি আমার পছন্দ অনুযায়ী যেখানে যেখানে ভালো লাগছে সেগুলোকে সেখানে গ্লু স্টিক দিয়ে অ্যাটাচ করছি। এবার আসা যাক মাথার সাইডে যে ফ্রিলগুলো থাকে, যে ফ্লাওয়ার মতো যেগুলো আছে সেগুলো আমি তৈরি করছি, সেগুলো দেখে নাও কীভাবে রেডি করছি। এই যে ছোটো ছোটো কাপড়ের টুকরোগুলো আমি এখানে ইয়েলো কালারটা ইউজ করছি। এটা ঠিক যেরকম শাড়ির ফ্লিট দেওয়া হয় সেরকমভাবেই শাড়ির ফ্লিটের মতো করে আমি এগুলোকে ফ্লিট দিয়ে নিয়েছি। আর তারপরে নিচের সাইড থেকে আমি এটাকে স্টিচ করেছি। স্টিচ করে ওপরের সাইডটা ছেড়ে দিলেই কিন্তু এইরকম ফ্লাওয়ার্সের মতো ফ্রিলগুলো তৈরি হয়ে যাবে। পাগড়ির ওপর সুন্দর যে পিটের যে পোর্শনগুলো থাকে সেগুলো কিন্তু এইভাবেই রেডি হয়ে যাবে। তোমরা এখানে চাইলে নেটের কাপড়ে প্লিট করেও কিন্তু এগুলো তৈরি করতে পারো, কিন্তু আমি এখানে এই সেম কাপড়েরই বিভিন্ন কালার নিয়ে নিয়েছি। আমার কাছে 3টে কালারই অ্যাভেলেবেল ছিল, ইয়েলো, অরেঞ্জ অ্যান্ড গ্রিন। আমি সেটা দিয়ে এটা করেছি। আর এখানে আমি লাটকান ইউজ করছি, আমরা যেগুলো শাড়ি বা ঘাগড়াতে লাগাই সেই লাটকানই, একদম ছোট সাইজটা নিয়ে নিয়েছি। আর এটা আমি পাগড়ির দু সাইডে আমি অ্যাটাচ করব। তো যেই পার্টগুলো একটু ডিফিকাল্ট ছিল সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি, আর এখানে কোনো ডিফিকাল্টি নেই। এবার সিম্পল সাজানো ডেকোরেশন, যেটা সব থেকে ফেভারিট কাজ। এবার পুরোটাই নিজের ডেকোরেশনের উপর ডিপেন্ড করছে যে লুক কেমন আসবে। তো চলো ডেকোরেশনগুলো দেখতে থাকো। আর ঠিক এর আগের আপলোডেড ভিডিওটায় আমি কিন্তু তোমাদের পুরী জগন্নাথ দেবের আবির্ভাবের একটি কাহিনী বলছিলাম, তো সেই কাহিনীটি কন্টিনিউ করা যাক আর সাথে সাথে কাজও করা যাক। তো আমি লাস্ট শেষ করেছিলাম নীলমাধবের অন্বেষণ করতে করতে বিদ্যাপতি অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছিলেন। তিনি সারা দিন এদিক ওদিক ঘুরে নীলমাধবের সন্ধান করতে লাগছিলেন। এরপর রাত্রিটুকু বিশ্রাম নেওয়ার জন্য তিনি এক গৃহস্থের বাড়ির দরজায় এসে দরজা ধাক্কা দিলেন, আর তারপর ভেতর থেকে বেরিয়ে এলো এক যুবতী। তার নাম ছিল ললিতা। ললিতা দরজা খুলে দেখেন যে তার বাড়ির দরজায় এক ব্রাহ্মণ অতিথি এসেছেন, আর তখনকার দিনে ব্রাহ্মণ অতিথি স্বয়ং নারায়ণ স্বরূপ। ললিতা তাকে সাদরে তাদের বাড়িতে আমন্ত্রণ জানায়। এরপর ললিতা অতি যত্ন সহকারে বিদ্যাপতিকে অতিথি আপ্যায়ন করতে থাকে। এরকম কিছুক্ষণ পর বিদ্যাপতির সাথে গল্প করতে করতে ললিতার বাবার প্রসঙ্গে কথা ওঠে। তো ললিতা জানায় যে তার বাবা বিশ্ব বসু শবরদের রাজা। তো এর কিছুক্ষণ পর বিশ্ব বসু যখন ফিরে এলেন তখন দেখলেন যে তার বাড়িতে এক ব্রাহ্মণ অতিথি রূপে রয়েছেন। তিনি অত্যন্ত খুশি হয়ে গেলেন, তিনি তার সেবা করতে থাকলেন আর বিদ্যাপতিকে অনুরোধ করলেন যেন তিনি কিছুকাল তাদের বাড়িতে অবস্থান করেন। সময়ের সাথে সাথে বিদ্যাপতি ও ললিতার বন্ধুত্বের সম্পর্ক আরও গাঢ় হতে থাকে এবং সেই বন্ধুত্ব ধীরে ধীরে প্রণয়ের সম্পর্কে পরিণত হয়। এরপর বিদ্যাপতি ও ললিতা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এখন বিদ্যাপতি ও ললিতা কিছুকাল বিশ্ব বসুর বাড়িতেই অবস্থান করছেন। এইরূপ বিদ্যাপতি লক্ষ্য করেন যে বিশ্ব বসু প্রত্যেক দিন ভোরবেলা কোথাও একটা বেরিয়ে যান আর অনেক রাত্রিরে বাড়ি ফেরেন। খুব স্বাভাবিকভাবেই তার মনে কৌতূহল জাগে যে প্রত্যেক দিন এত সকালবেলা বিশ্ব বসু যান কোথায়। তিনি এটাও লক্ষ্য করেন যখন বিশ্ব বসু বাড়ি ফিরে আসে তার শরীর থেকে এক অপূর্ব সুন্দর সৌরভ ও সুগন্ধ বের হয়। বিদ্যাপতি কৌতূহলবশত ললিতাকে জিজ্ঞাসা করেন যে তার বাবা প্রত্যহ কোথায় যান।
তো এর উত্তরে ললিতা জানায় যে তার বাবা বিশ্ব বসু প্রত্যহ নীলমাধবের পূজা করতে যান। বিদ্যাপতি তো এটা শুনে অবাক হয়ে যান যে নীলমাধবের খোঁজ তিনি এত কাল ধরে করছেন। তিনি জানেন যে তিনি এই নীলমাধবকে খুঁজতেই এখানে এসেছেন, আর এইভাবে এই অকস্মাৎ নীলমাধবের খবর তিনি এই শবরপল্লীতে এসে যে বাড়িতে রয়েছেন সেখান থেকেই পান। তিনি বিচলিত হয়ে ললিতাকে অনুরোধ করতে লাগলেন যে যেন ললিতা তার বাবাকে গিয়ে বলে যে বিদ্যাপতিকে নীলমাধবে দর্শন করাতে নিয়ে যাওয়ার জন্য। এর উত্তরে ললিতা জানায় যে তার বাবা কখনোই কাউকে নীলমাধবে দর্শন করতে দেন না, আর তার বাবা কিছুতে এই প্রস্তাবে রাজি হবেন না। এর পেছনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ছিল যে তখনকার দিনে একমাত্র পূজার অধিকারী ছিলেন ব্রাহ্মণেরা। বর্ণাশ্রম ধর্মের একদম নিচের শ্রেণীতে যারা রয়েছেন, যেমন শূদ্র, বৈশ্য, এদের পূজা অর্চনের কোনো অনুমতি ছিল না। যদি লোক সমাজ বা রাজা জানতে পারতেন যে এরা পুজো করছে, তাহলে তা ছিল দণ্ডনীয় অপরাধ। তাই জন্য বিশ্ব বসু লুকিয়ে লুকিয়ে নীলমাধবের পূজা করতেন। এখান থেকে তো একটা জিনিস পরিষ্কার হয়েই যায়, যদিও আমাদের আদি প্রথা বা বৈদিক শাস্ত্র নিচু জাতি বা নিচু শ্রেণী ব্যক্তিদের পুজো অর্চনের অধিকার দেননি, কিন্তু স্বয়ং ভগবান তিনি কিন্তু চণ্ডালের কাছ থেকেও পুজো গ্রহণ করেন। তার কাছে কিন্তু কোনো বাদ বিচার নেই, তার চোখে সকলের সমান, কেউ আলাদা নয়। যাই হোক, এরূপ বিদ্যাপতি অনেকবার করে ললিতাকে অনুরোধ করে যে তার বাবাকে রাজি করানোর জন্য। ললিতা আর কী করে, যে তার স্বামীর অনুরোধ, স্বামী তাকে অনুরোধ করছে, তাকে তো বাবাকে রাজি করাতেই হবে। তো ললিতা যায় তার বাবার কাছে যে তার জামাতা এইভাবে নীলমাধবকে দর্শন করতে চান, সেই ইচ্ছা প্রকাশ করেছেন, যেন তার বাবা রাজি হয়ে যায় তাকে নিয়ে যাওয়ার জন্য। তো প্রথম থেকে বিশ্ব বসু একেবারেই রাজি হচ্ছিলেন না। এরপর ললিতার অনেক অনুরোধের পর তিনি রাজি হন বিদ্যাপতিকে তার সাথে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু একটি শর্তে। সেই শর্তটি হলো যে বিদ্যাপতি তো যাবেন, কিন্তু তার চোখ সম্পূর্ণভাবে বাঁধা থাকবে, তিনি দেখতে পাবেন না যে তিনি কোথায় যাচ্ছেন। এদিকে বিশ্ব বসু যে রাজি হয়েছেন বিদ্যাপতিকে সাথে করে নিয়ে যাওয়ার, এই কথা শুনে তো বিদ্যাপতি অত্যন্ত খুশি হয়ে গেছিলেন। তিনি শুধু ললিতাকে এইটুকুনি বলেছিলেন, তিনি যখন বিশ্ব বসুর সাথে যাবেন, ললিতা যেন তাকে সাথে করে একটু সর্ষের দানা দিয়ে দেন। যেদিন বিশ্ব বসু বিদ্যাপতিকে নিয়ে নীলমাধবে দর্শন করতে যাচ্ছেন, বিদ্যাপতি সেই যে সর্ষের দানাগুলো ললিতার থেকে নিয়েছিল, সেই দানাগুলিকে যাওয়ার পথে রাস্তায় ছড়াতে ছড়াতে এগিয়ে যান। এরপর নীলমাধবের সামনে এসে বিশ্ব বসু তার চোখের বাঁধন খুলে দেন, আর বিদ্যাপতি প্রথমবারের জন্য নীলমাধবকে নিজের চোখে দর্শন করতে পারেন। নীলমাধবকে সামনে থেকে দেখে, তার রূপ দেখে তো বিদ্যাপতি অত্যন্ত মোহিত হয়ে পড়ে, তার চোখ অশ্রুতে ভরে যায় যে ভগবান এত সুন্দর এক বিগ্রহ, সবার অজানা, যার অন্বেষণ তিনি এতদিন ধরে করছেন, সেই নীলমাধবের দর্শন তিনি সাক্ষাৎ করতে পাচ্ছেন। এরূপ তিনি নীলমাধবের দর্শন করছেন, আর বিশ্ব বসু গেছেন নীলমাধবের জন্য ফল ফুল এগুলো সংগ্রহ করতে। তো যেখানে নীলমাধব ছিল সেই স্থানে একটি পুকুর ছিল। এখন বিদ্যাপতি বসে আছেন সেই স্থানে, নীলমাধবকে দর্শন করছেন। তো হঠাৎ দেখলেন একটা মরা কাক গাছ থেকে সেই পুকুরে এসে পড়লো। পুকুরে এসে পড়া মাত্রই সে মুক্ত হয়ে যায়, তার শরীর চিন্ময়ত্ব প্রাপ্ত হয়। এরূপ দেখে বিদ্যাপতি অত্যন্ত আশ্চর্য হয়ে গেলেন, এবং তখন সে ভাবলেন যে সামান্য একটা কাক সে এই পুকুরের জলে পড়ে তার নিজের চিন্ময়ত্ব প্রাপ্ত হলো, তখন সে তার নিজের জীবনকে বিসর্জন দেওয়ার কথা ভাবতে শুরু করলেন। এরূপ ভাবতে ভাবতে যখন তিনি ঠিক করলেন যে তিনি তার জীবনটাকে বিসর্জন দেবেন এবং তিনিও মুক্তি লাভ করবেন, তখনই এক দৈববাণী হলো যে বিদ্যাপতি এখন এইভাবে মুক্তি লাভ করতে পারবে না, তার এখন জীবন বিসর্জন দেওয়ার সময় নয়। মহারাজ ইন্দ্রদম্ন নীলমাধবের দর্শনের অপেক্ষায়, বিদ্যাপতির অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষা করে বসে রয়েছেন, তাই তিনি এইভাবে তার জীবনকে বিসর্জন দিতে পারবেন না। আর এই দিকে যখন বিশ্ব বসু ভগবানের জন্য ফল ফুল সংগ্রহ করে নীলমাধবের কাছে এলেন, তখন তিনি সেখান থেকে শুনতে পেলেন যে বিশ্ব বসু, আমি বহুকাল তোমার সেবা গ্রহণ করেছি, এখন আমি মহারাজ ইন্দ্রদম্নের সেবা গ্রহণ করতে চাই। তো এই কথা শুনে তো বিশ্ব বসু অত্যন্ত ভেঙে পড়লেন। তো তিনি বুঝতেই পারলেন না এটা কি হলো। তিনি ভাবলেন যে এটা বিদ্যাপতির হয়তো কোনো এক চাল, বিদ্যাপতি তার থেকে নীলমাধবকে সরিয়ে নিতে চান, যার ভয়ে তিনি এতকাল কাউকে নীলমাধবের কথা জানতে দেননি। আজ বিদ্যাপতিকে এখানে নিয়ে আসার পর ঠিক সেই ঘটনাটাই ঘটলো। তো বিশ্ব বসু এটা কিছুতেই মেনে নিতে পারছিলেন না। তিনি কি করলেন, বিদ্যাপতিকে বন্ধনে আবদ্ধ করলেন। চলো আজ এই অবধি থাক, গল্পটা অনেকটাই বড়, আমি নেক্সট ভিডিওতে এই গল্পের বাকি পার্টটা বলবো। শুভ রথযাত্রা, আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সবাইকে। আশা করছি তোমরা এই বছরের রথ খুব ভালোভাবে সেলিব্রেশন করেছো। আর ভিডিও কেমন লাগলো তোমরা সবাই আমাকে জানিও। তো যদি ভালো লাগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না।